শহরের একজন সফল ব্যবসায়ী ছিলেন রঘুবীর সিং। একদিন তিনি নিজের বাড়িতে ঘুরছিলেন। হঠাৎ তিনি শুনলেন যে সীতাপুরে যে প্রজেক্ট চলছে সেখানে কিছু জটিলতা দেখা দিয়েছে। এই খবর শুনে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। দেরি না করে তিনি নিজের গাড়ি নিয়ে সরাসরি সীতাপুরের উদ্দেশ্যে রওনা হলেন। বীর সিং জঙ্গলের রাস্তায় চলতে চলতে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। মেয়েটির মুখে একটা বিষাদ ছিল। সে সবার কাছে লিফট চাইছিল, কিন্তু কেউ তার কথা শুনছিল না। হয়তো সবাই তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, বা হয়তো কেউ ভয় পেয়েছিল। রঘুবীর সিং মেয়েটির দিকে এগিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আমি অনেক বিপদে পড়েছি, আমাকে সাহায্য করেন প্লিজ। আমি একা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। আপনি এত সুন্দরী একটা মেয়ে রাস্তার পাশে এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে আপনার বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু সাহায্য করেন। ওই জঙ্গলের ভেতর আমাদের বাড়ি। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার, তুই এখানে থাক, আমি ওনার সাথে গিয়ে ওনার মাকে নিয়ে আসছি। মেয়েটা রঘুবীর সিংকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে লাগলো। রঘুবীর সিং বুঝতেও পারলেন না তিনি কোন বিপদে পড়তে যাচ্ছেন। চলতে চলতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে আসলো। রঘুবীর সিং মেয়েটার কাছে জানতে চাইলেন, আপনার বাসা আর কত দূরে? মেয়েটি বলল, আর একটু সামনে। এরপর তারা আবার চলতে শুরু করলো। হঠাৎ জঙ্গলের এক জায়গায় আসলে ধোঁয়া তাদের ঘিরে ফেলল। ধোঁয়া একটু কমে গেলে রঘুবীর সিং দেখতে পেলেন মেয়েটা সেখানে নেই। তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং আবার চলতে শুরু করলেন। রঘুবীর সিং ভয়ানক একটা বাড়ির সামনে চলে আসলো। তার খুব ভয় করছিল। হঠাৎ একটা ডাইনি এসে তার ঘাড়ে কামড় দিয়ে সব রক্ত খেয়ে নিল। এরপর তার হৃৎপিণ্ডটা বের করে মনের আনন্দে খেতে লাগলো। এরপর ডাইনি সেখান থেকে চলে গেল, আর রঘুবীরের মৃতদেহ পড়ে রইল। কর্মব্যস্ত শহর, চারদিকে গাড়ি ঘোড়া আর মানুষের কোলাহল। এই শহরে থাকে রাকেশ। একদিন সে মোটরসাইকেল চড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাকেশ চলতে চলতে জঙ্গলের রাস্তায় চলে আসলো। অন্যদিকে দেখা গেল সুন্দরী একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং হাত নাড়িয়ে সবার কাছে লিফট চাইছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। দূর থেকে রাকেশ এই দৃশ্যটা দেখতে পেল। সে মনে মনে ঠিক করলো মেয়েটাকে সাহায্য করবে। সে মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলো। মেয়েটার কাছাকাছি যেতেই হাত নাড়িয়ে রাকেশকে থামবার জন্য বলল, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে সাহায্য করেন প্লিজ। আমি একা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। কি হয়েছে আপনার বলেন, কি সমস্যা? আমি আপনাকে সাহায্য করব। আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু সাহায্য করেন। এইভাবে বলছেন কেন? আপনি মানুষ তো মানুষেরই উপকারে আসে। আচ্ছা ঠিক আছে, চলুন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি ওই জঙ্গলের ভেতর, চলুন তাড়াতাড়ি, মা অনেক অসুস্থ। এরপর তারা দুজনে জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে। রাকেশের অনেক ভয় করছিল। চারিদিকে অনেক ভয়ানক পরিবেশ। কিছু দূর যাওয়ার পর রাকেশ জানতে চাইল, আপনার বাসা আর কত দূর? মেয়েটা বলল, আর একটু সামনে। তারা আরো কিছু দূর চলার পর বিশাল পুরনো একটা বাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা রাকেশকে সেই বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বসতে দিল। রাকেশ জানতে চাইল, আপনার মা কোথায়? মেয়েটা বলল, পাশের রুমে আছে। এরপর মেয়েটা রাকেশকে চা খেতে দিল। রাকেশ বলল, চলুন আপনার মাকে হসপিটালে নিয়ে যাই। মেয়েটা বলল, আপনি চা খান, তারপর নিয়ে যাব। রাকেশ চারিদিকে তাকিয়ে দেখল অনেক পুরাতন বাড়ি। তার মনে মনে অনেক ভয় করছিল। তারপরও সে চা খেতে লাগলো। আর মেয়েটা তাকে বলল, ভয় পাচ্ছেন নাকি? রাকেশ বলল না। চা খেতে খেতে রাকেশের মাথা ঘোরাতে লাগলো। সে উঠে দাঁড়ালো। মেয়েটা বলল, কি হয়েছে আপনার?
এ কথা বলতে বলতে রাকেশ অজ্ঞান হয়ে গেল, আর সাথে সাথে সেই সুন্দরী মেয়েটা ডাইনিতে পরিণত হলো। তারপর সেই ডাইনি রাকেশের বুক চিরে হৃৎপিণ্ড বের করে খেতে থাকে। এরপর ডাইনি সেখান থেকে চলে যায়, আর রাকেশের নিথর দেহ সেখানে পড়ে থাকে। শিকারী জব্বার মিয়া। একদিন সে শিকারে যাওয়ার জন্য বের হয়। মাঠ ঘাট পেরিয়ে সে জঙ্গলের দিকে যেতে থাকে। হঠাৎ রফিক মিয়ার সাথে তার দেখা হয়। রফিক মিয়া তাকে বলে, কোথায় যাচ্ছ জব্বার ভাই? শিকারে যাচ্ছিলে রফিক ভাই, দেখি কিছু পাই কি না, খেতে হবে তো। কোথায় শিকারে যাচ্ছ গো জব্বার ভাই? এখন তো বিকাল, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। রসুলপুরের জঙ্গলে যাচ্ছি, ওখানে নাকি অনেক হরিণ পাওয়া যায়, যদি 2-4টা পেয়ে যাই। কি বলো, তুমি রসুলপুরের জঙ্গলে যাচ্ছ? ওখানে গেলে নাকি কেউ ফিরে আসে না, সবাইকে ডাইনি মেরে খেয়ে ফেলে। আর রেবনিয়া, আমি ওইসব ডাইনি পাইনি, ভয় পাই না। ডাইনির সামনে আসলে শিকার করে নিয়ে আসবো, সেই সময় দেখাবো তোমাকে। এরপর জব্বার মিয়া জঙ্গলে চলে গেল। ভয়ানক জঙ্গল। জব্বার মিয়া সামনের দিকে চলতে লাগলো। হঠাৎ সে নুপুরের শব্দ পেল। মনে হলো কেউ হেঁটে যাচ্ছে। জব্বার মিয়া সেই দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখতে পেল সুন্দরী একটা মেয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। তার রূপের ঝলকে জব্বার মিয়া মুগ্ধ হয়ে গেল। জব্বার মিয়া মনে মনে ভাবল, এত সুন্দর একটা মেয়ে এত রাতে এই জঙ্গলের ভেতরে কোথা থেকে এলো। সে মেয়েটার পেছনে পেছনে যেতে লাগলো। জব্বার মিয়ার অনেক ভয় করছিল। মেয়েটার পিছন নিতে নিতে জব্বার মিয়া জঙ্গলের অনেক গভীরে চলে আসছে। জব্বার মিয়া সেটা খেয়াল করলো না। হঠাৎ করে কুয়াশার চাদর এসে তাকে ঘিরে ফেলল। একটু পর সে দেখতে পেল মেয়েটা সেখানে নেই। জব্বার মিয়া এগিয়ে যেতে যেতে একটা পুরাতন বাড়ির সামনে চলে এলো। তার খুব ভয় করছিল। হঠাৎ একটা ডাইনি এসে তার ঘাড়ে কামড় দিয়ে সব রক্ত খেয়ে নিল। এরপর তার হৃৎপিণ্ডটা বের করে মনের আনন্দে খেতে লাগলো। খাওয়া শেষে ডাইনি সেখান থেকে চলে গেল, আর জব্বারের মৃতদেহ সেখানে পড়ে রইল। পরের দিন সকালে জব্বারের বউকে তার বাড়ির সামনে পায়চারি করতে দেখা গেল। তার স্বামী বাড়ি ফেরেনি। সে রফিক ভাইয়ের কাছে গেল। তাকে অনেক চিন্তিত দেখা গেল। অনেক মন খারাপ তার। সে রফিক ভাইয়ের কাছে গিয়ে বলল, রফিক ভাই আমার উনি তো কাল বিকালে শিকারে গেছে। সারা রাত গেল, সকাল হয়ে গেছে, এখনো তো উনি আসলো না। কি বলেন ভাবি, এখনো আসেনি? আমি কালকে ওকে বলেছিলাম যাস না তুই ওই জঙ্গলে। কোথায় গেছে ও রফিক ভাই? কোন জঙ্গলের কথা বলছেন আপনি? আরে ভাবি, রসুলপুরের ওই অভিশপ্ত জঙ্গলে। আমি ওকে বলছিলাম যাস নে তুই। আমি তো মরে গেলাম, আমি তো শেষ। ওই জঙ্গল নাকি অভিশপ্ত? ওখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। আরে ভাবি, এখন কান্নাকাটি করে লাভ নেই, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। চলেন আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। এরপর তারা তান্ত্রিক বাবার আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঠঘাট পেরিয়ে জঙ্গল পেরিয়ে সেই পাহাড়ের কাছের জঙ্গলে তান্ত্রিক বাবার আস্তানা। তাদের দুজনের অনেক ভয় করছিল সেই জঙ্গলের ভেতর দিয়ে যেতে। জব্বারের বউয়ের মনটা অনেক খারাপ তার স্বামীর জন্য। অবশেষে তারা তান্ত্রিক বাবার কাছে পৌঁছে যায়। বাবা, তান্ত্রিক বাবা, আপনি আমাদের বাঁচান, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে এত উতলা হচ্ছিস কেন? সবকিছু খুলে বল। সবকিছু খুলে না বলে আমি বুঝবো কি করে, সমস্যার সমাধান করব কি করে?
আপনি তো জানেন রসুলপুরের জঙ্গল অভিশপ্ত। ওর স্বামী গেছে শিকার করতে, এখনো ফেরেনি ওই জঙ্গল থেকে। ওই জঙ্গলে বাস করে সুন্দরী একটা মেয়ের রূপে ডাইনি। তার ফাঁদে যে পা রাখে সেই মৃত্যুর কোলে টলে পড়ে। এর কি কোনো সমাধান নেই বাবা? আমরা কি এভাবেই মারা যাব? আপনি কিছু একটা করেন। হ্যাঁ রে, অনেক হয়েছে আর না। ওই ডাইনিকে শেষ করতে হবে। অনেক মানুষের জীবন নিয়েছে ওই ডাইনি। কাল অমাবস্যার রাত, কালকেই আমার সাথে যাবি তোরা, ওই ডাইনিকে শেষ করব। এরপর তারা ডাইনিকে মারার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ভয়ঙ্কর পরিবেশের ভিতর দিয়ে তারা এগিয়ে যেতে লাগলো। ভয়ে তাদের অবস্থা খারাপ। তান্ত্রিক বাবা তাদের বলল, ভয় পেও না তোমরা। অবশেষে তারা একটা বাড়ির সামনে চলে আসে। তান্ত্রিক বাবা তাদের বলল, এখানে ডাইনির বাস। আমি মন্ত্র পড়ব, যাই কিছু হয়ে যাক তোমরা ভয় পাবে না। এরপর তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে থাকে। মন্ত্রের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যায়। কিছু সময় মন্ত্র পড়ার পর প্রচণ্ড ঝড় শুরু হয়। তারা দুজনে ভয়ে কাঁপতে থাকে। সবকিছু উপেক্ষা করে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে সেখানে ঘূর্ণিঝড়ের মতো গোলাকার বস্তু নেমে আসে এবং ঝড় থেমে যায়। বহুরূপী ডাইনি সেখানে উপস্থিত হয়। তান্ত্রিক, তোর এত বড় সাহস, আমাকে বিরক্ত করছিস তুই। আমি তোকে মেরে ফেলবো। তোর মতো ডাইনি আমার কিছু করতে পারবে না। আমি তোকে শেষ করব আজকে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা তুই। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল, তুই আমাকে মারবি। তারা দুজনে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। তারপর ডাইনি আর তান্ত্রিকের ভিতর প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে তান্ত্রিক ডাইনিকে বোতলে বন্দি করে। বোতলের ভিতর ডাইনি ছটফট করতে থাকে। অনেক দিন পর এই জঙ্গল অভিশাপ মুক্ত হলো। আজ তারা অনেক খুশি। ডাইনিকে বোতলে বন্দি করার পর তারা সেখান থেকে খুব দ্রুত চলে আসে নদীর পাড়ে। বোতলটা নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। নদীর পানিতে ভাসতে ভাসতে একসময় বোতলটা নদীর পানিতে ডুবে যায়। ডাইনির কাহিনী এখানে শেষ হলো।